আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সজীব ওয়াজেদ জয়ের আল জাজিরার সাক্ষাৎকারটি বাংলাদেশের রাজনীতিতে একটি মাইলফলক হয়ে উঠেছে। আন্তর্জাতিক মিডিয়ায় আওয়ামী লীগের শেখ হাসিনার পরে এই প্রথম কোনো শক্তিশালী কণ্ঠস্বর শোনা গেল, যা একযোগে রাজনৈতিক পরিপক্কতা এবং কৌশলগত দূরদর্শিতার পরিচয় বহন করে। তাহলে আওয়ামী লীগের জয় পর্ব শুরু হলো। আসুন ব্যাখ্যা করি। জয়ের এই সাক্ষাৎকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তার অবস্থানের স্পষ্টতা। তিনি আত্মপক্ষ সমর্থনের চেয়ে অভিযোগ খণ্ডনে বেশি মনোযোগ দিয়েছেন। আল জাজিরার প্রতিকূল পরিবেশে বা প্রতিকূল সাক্ষাৎকারের পরিবেশে তিনি যেভাবে প্রতিটি প্রশ্নের মুখোমুখি হয়েছেন তা দেখাচ্ছে যে তিনি নিছক একজন রাজনৈতিক উত্তরাধিকারী নন, বরং একজন পরিণত রাজনীতিবিদ। তার বক্তব্যে আক্রমণতার চেয়ে যুক্তি নির্ভর প্রতিরক্ষা বেশি প্রকাশ পেয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের ভাবমূর্তি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে নিঃসন্দেহে। সাক্ষাৎকারের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্ত ছিল যখন জয় শেখ হাসিনার ভবিষ্যৎ রাজনীতি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন যে তার মা বৃদ্ধ এবং সম্ভবত আর নেতৃত্বে ফিরবেন না। এই বক্তব্য দুটি গুরুত্বপূর্ণ, কারণ শেখ হাসিনা এখনো নেতৃত্ব দিয়ে চলেছেন এবং জয় কথা আগেও বলেছিল। প্রথমত, এটি আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে হয়তো, কিন্তু এটি আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনের কোনো নির্দেশনা নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, এটি জয়ের নিজের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার পরোক্ষ প্রকাশও হতে পারে। তার এই বক্তব্য যদি দলের ভিতরে কিছুটা বিতর্ক সৃষ্টি করেছে, কিন্তু দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশল হিসেবে এটা অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচায়ক। জয়ের রাজনৈতিক দর্শনে একটি নতুন মাত্রা লক্ষ্য করা যাচ্ছে। তিনি জুলাই আগস্টের ঘটনাবলী নিয়ে আত্মসমালোচনা করেছেন, স্বীকার করেছেন যে আওয়ামী লীগ আন্দোলন মোকাবেলায় ব্যর্থ হয়েছে। এই স্বীকৃতি তার রাজনৈতিক পরিপক্কতার প্রমাণ। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন যে শেখ হাসিনা গুলির নির্দেশ দেননি, কারণ তিনি যদি তা করতেন তবে এখনো তিনি ক্ষমতায় থাকতেন। এই বক্তব্য একদিকে শেখ হাসিনার মানবিক দিক তুলে ধরেছে, অন্যদিকে তার রাজনৈতিক নমনীয়তার পরিচয়ও তুলে ধরেছে। সাক্ষাৎকারে জয়ের সবচেয়ে শক্তিশালী বক্তব্য ছিল আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের অসম্ভবতা নিয়ে। তিনি দাবি করেছেন যে বাংলাদেশের প্রায় 30 থেকে 50% মানুষ এখনো আওয়ামী লীগের সমর্থক। এই দাবি সত্য, অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ, আমি নিশ্চিত। জয়ের এই আত্মবিশ্বাস শুধু পারিবারিক উত্তরাধিকার থেকে আসেনি, বরং তার নিজস্ব রাজনৈতিক বিশ্লেষণ এবং দলের গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করেও তিনি এই বক্তব্য দিয়েছেন। জয়ের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, কথা বলার ধরন বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি কোনো রকম নার্ভাসনেস প্রদর্শন করেননি, আত্মবিশ্বাসী ভঙ্গিতে কথা বলেছেন। এই আচরণ দেখাচ্ছে যে তিনি নিজেকে একজন ভবিষ্যৎ নেতা হিসেবে দেখছেন। তার কথাবার্তায় যে দৃঢ়তা এবং নিশ্চিন্ততা ফুটে উঠেছে তা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন শক্তির আবির্ভাবের ইঙ্গিত দিচ্ছে। মানে আওয়ামী লীগ একটি বড় শক্তিশালী দল, তার নেতা হিসাবে তাকেও শক্তিশালী একটা বার্তা দিতেই হতো। তবে জয়ের এই সাক্ষাৎকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কৌশল স্পষ্ট করেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে দলটি কোনো অবস্থাতেই রাজনীতি থেকে সরে যাবে না। তার হুমকি যে নির্বাচন প্রতিহত করা হবে তা শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং একটি কৌশলগত অবস্থান। তিনি স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগ সহিংসতা চায় না, কিন্তু তাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। জয়ের এই সাক্ষাৎকার আওয়ামী লীগের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। তিনি প্রমাণ করেছেন যে শেখ হাসিনার পরেও দলটির শক্তিশালী নেতৃত্ব রয়েছে। তার আন্তর্জাতিক যোগাযোগ ক্ষমতা, ভাষাগত দক্ষতা এবং রাজনৈতিক বিশ্লেষণী দক্ষতা দলের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক। বাংলাদেশের রাজনীতিতে সজীব ওয়াজেদ জয় এখন আর শুধু শেখ হাসিনার ছেলে নন, বরং একজন স্বতন্ত্র রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। আল জাজিরার ক্যামেরার সামনে সজীব ওয়াজেদ জয় যখন পায়ের উপর পা তুলে বসেন, তখন ঢাকার রাজনৈতিক পাঠকক্ষে বসে অনেকেই চিৎকার করে হয়তো উঠতে চেয়েছিলেন, কিন্তু গলা চেপে রেখেছিলেন, কারণ তারা বুঝতে পেরেছেন যে এই ছেলে আর প্রধানমন্ত্রীর ছেলে নন। তিনি দলের একমাত্র লাইভ কার্ড, যে কার্ডটা হাতে নিয়ে আওয়ামী লীগ পরের খেলার দিকে তাকাচ্ছে। জয়ের কণ্ঠে যখন মা আর ফিরবেন না রাজনীতিতে শব্দগুলো বের হয়, তখন গোটা ক্লান্ত সংগঠনটির ভিতরে শব্দহীন বিস্ফোরণ ঘটে নিশ্চয়ই। স্লোগানের ধুলো উড়ে যায়, পোস্টারের রং ফিকে হয়ে যায়, আর বুকের ভেতর এক নতুন জায়গা খালি হয়, যেখানে এখন পরবর্তী শব্দটা লেখা আছে হয়তো। যে কারণে আমি শুরুতেই বলেছি জয় পর্ব শুরু হলো কিনা।
এই খালি জায়গাটাই আসলে জয়ের সাক্ষাৎকারের মূল লক্ষ্য ছিল। ক্যামেরার সামনে তিনি যা বলেছেন তার চেয়ে যা না বলে গেছেন তাই গুরুত্বপূর্ণ। তিনি আল জাজিরাকে দোষারোপ করেননি, ইউনূস সরকারের কুকীর্তি তুলে ধরতে চাননি, বরং প্রতিটি প্রশ্নকে ব্যবহার করেছেন নিজের নতুন অবস্থানটা চিহ্নিত করতে। তিনি আর ব্যাকরুম বয় নন, তিনি এখন ফ্রন্ট লাইনের স্টেক হোল্ডার, যে কিনা ভবিষ্যতের বোর্ডে নিজের আসন পাকা করে নিচ্ছেন। যখন তিনি বলছেন যে আওয়ামী লীগ 40-50% মানুষের প্রতিনিধিত্ব করে, তখন আসলে তিনি পরিষ্কার ভাষায় বলছেন এই বিশাল ভোট ভান্ডারের কাস্টোডিয়ান এখন তিনি নিজে, মানে সজীব ওয়াজেদ জয়। শুধু মায়ের নামে নয়, তার নিজের পরিচয়ে তিনি সেটি ক্লেম করছেন। আর যখন তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে নির্বাচন আওয়ামী লীগ ছাড়া হলে সহিংসতা হবে, তখন তিনি কোনো ধ্বংসাত্মক হুমকি দেননি, বরং রাষ্ট্রযন্ত্রকে মনে করিয়ে দিচ্ছেন আমরা এখনো রাস্তায় নামার ক্ষমতা রাখি, আমাদের কর্মীরা এখনো গোপন কবর খুঁড়ছে, তাই নতুন খেলার নিয়ম লিখতে হলে আমাদের বসতে হবে টেবিলে। এই টেবিলে বসার আসনটাই তিনি নিজের জন্য বরাদ্দ করেছেন, কারণ তিনি জানেন দিল্লির থেকে শেখ হাসিনা ঢাকার মাটিতে যখন পা রাখবেন তখন তো ব্যাপারটা আসলেই বদলে যাবে, এবং সেই পা রাখার পরে আওয়ামী লীগের নেতৃত্বে নতুন রক্তের প্রয়োজন হবে, এবং সেটা জয়। এবং দলটিকে এগিয়ে নিয়ে যেতে হলে শেখ হাসিনার পরে তাই জয়কে মেনে নিতে হবে সকলকে। তাই জয়ের প্রতিটি উত্তর একটা সূক্ষ্ম সংকেত, আমি আছি, আমরা আছি, আমি নামবো না, আমরা ছাড়া খেলা হবে না। তিনি যখন বলছেন 2018 সালে আমরা 30% ব্যবধানে এগিয়েছিলাম, তখন তিনি আসলে বলছেন জরিপের ডেটা মানে আমার হার্ড ড্রাইভে আছে, নেটওয়ার্ক আমার হাতে, তাই নতুন নির্বাচনে লেজিটিমেসি চাইলে আমার দরকার পড়বে বা আওয়ামী লীগের দরকার পড়বে। আর যখন তিনি বলছেন যে আমরা সহিংসতা চাই না, তখন তিনি আসলে বলছেন আমরা সহিংসতা শুরু করতে পারি, সেটা ঠেকাতে চাইলে আমাদের সঙ্গে কথা বলতে হবে। এই কথা বলার ভাষাটা হলো নতুন নেতৃত্বের ভাষা, যেখানে আবেগ নেই, ডেটা কথা বলছে, যেখানে স্লোগান নয় স্ট্র্যাটেজি কাজ করছে। জয়ের চোখে আল জাজিরার সাংবাদিক আর শত্রু নন, তিনি একটা মাধ্যম মাত্র, যার মাধ্যমে তিনি পশ্চিমা দর্শকদের বোঝাচ্ছেন আওয়ামী লীগ এখনো বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড, এই ব্র্যান্ডের কাস্টোডিয়ান হিসেবে শেখ হাসিনা নেতৃত্বে আছেন, কিন্তু আমিও তৈরি হচ্ছি, শেখ হাসিনার সঙ্গে ডিল করতে হলে আমার সঙ্গেও ডিল করতে হবে একই সাথে। এই ডিলটাই আসলে ভবিষ্যতের রোডম্যাপ, যেখানে তিনি আর মায়ের নামে ভোট চাইছেন না, বরং নতুন প্রজন্মের কাছে ডেভেলপমেন্ট প্লাস সিকিউরিটি টার্মটি বিক্রি করা যায় কিনা সেটা জয় নিজেই চেষ্টা করছেন। সেখানে তিনি নিজেই সেলসম্যান হয়েছেন। তিনি যখন বলছেন আমরা ক্লিন নির্বাচন চেয়েছিলাম কারণ আমরা জিততাম, তখন তিনি আসলে বলছেন আমরা ভোট চুরি করিনি, জনগণের ভোটেই আমরা নির্বাচিত হয়েছি। এই সাক্ষাৎকারের শেষে যখন তিনি হালকা হেসে তিনি তার মায়ের কথা বলেন, তখন বোঝা যায় একজন ছেলে হিসাবে বা সন্তান হিসাবে মায়ের প্রতি তার আসলে মানে কতখানি দুশ্চিন্তা রয়েছে, কারণ তার মায়ের বয়স হয়েছে এবং তার মা এখনো আওয়ামী লীগকে ফেরানোর কাজটি রাত দিন করে চলেছেন। যাই হোক, প্রশ্নটা কেউ জানতে চান না, কারণ সবাই জানে জয় ইতিমধ্যে ফিরে এসেছেন, শুধু পদ্মা সেতু পার হননি এখনো। তিনি পার হবেন শিগগিরই, কিন্তু শেখ হাসিনার হাত ধরে। বাংলাদেশ এখন যে পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতিতে শেখ হাসিনা ছাড়া উত্তরণ নেই। এই পরিস্থিতিতে বাংলাদেশকে শেখ হাসিনা যে পর্যায়ে নিয়ে গেছেন, সেই পর্যায় থেকে বাংলাদেশকে যে স্তরে নামানো হয়েছে, সেই জায়গা থেকে মুক্তি পেতে হলে শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বের সঙ্গে জয়ও যে তৈরি হয়েছেন, আল জাজিরার এই সাক্ষাৎকার সেটাই প্রমাণ করছে। আমি এটাকেই বলছি, আওয়ামী লীগে কি জয় পর্বের শুরু হলো? আসলে আওয়ামী লীগের জয় পর্বের শুরু হলো। তার মানে শেখ হাসিনার বিদায় নয়, শেখ হাসিনাও আছেন, শেখ হাসিনার জয় পর্ব শুরু হয়েছে। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষেরা খুব একটা উৎকণ্ঠা, উদ্বেগ এবং চিন্তার মধ্যে আছে। কেন আছে? যে আর মাত্র কয়েকটা দিন পর বিশ্বকাপ শুরু হচ্ছে ভারতে, এবং এই বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ গত 1-1.5 বছর থেকে নিরলস চেষ্টা করার পর তারা বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। আপনারা জানেন যে বিশ্বকাপ যারা নিয়ন্ত্রণ করে তাদের সর্বোচ্চ সংস্থার নাম হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আইসিসি। তো এই আইসিসিতে সাম্প্রতিক সময় যা হয়ে গেল বাংলাদেশকে নিয়ে, তা দেখে বাংলাদেশের আসিফ নজরুলের লজ্জা না হলেও বাংলাদেশে মুক্ত বুদ্ধির
বিশ্ববিবেকের সাথে যারা তাল মিলিয়ে চলে, যারা মানুষকে মানুষ মনে করে, ওই শুয়োরদেরকে বাদ দিয়ে তাদের জন্য লজ্জার, অপমানের এবং আত্মহত্যার। আপনি দেখেন, বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে না, কারণ বাংলাদেশের সাথে ভারতের কোনো যুদ্ধ হয়নি। পাকিস্তান 3-4 বার ভারতের সাথে যুদ্ধ করেছে। এই গত বছরও তেহলগ্রাম হত্যাকাণ্ড নিয়ে, সন্ত্রাসী হামলা নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়ে গেল। সেই যুদ্ধের পরও পাকিস্তান ভারতে খেলতে যাচ্ছে। আর পাকিস্তানকে যে আসিফ নজরুল, বাংলাদেশের এই জঙ্গি গোষ্ঠী, এই ডক্টর ইউনূসের জঙ্গি বাহিনী সকাল বিকাল আব্বা ডাকে, সেই পাকিস্তানও ভারতে খেলতে যাচ্ছে। কিন্তু পাকিস্তানের এই জারজ সন্তানরা ভারতে খেলতে যেতে বাংলাদেশের ক্রিকেট প্রেমী খেলোয়াড়দেরকেও দিতে চায় না, আর ক্রিকেট প্রেমী মানুষদেরকেও বিশ্বকাপ খেলা দেখতে দিতে চায় না। গতকাল ভোটাভুটি হলো, মানে বাংলাদেশ তো মনে করছে পুরো বিশ্ব জয় করে ফেলছে। আসিফ নজরুল যেভাবে ফুটবলে কিক করে, মনে হয় যেন এইভাবে কিক করে পুরো বিশ্বটাকে উল্টিয়ে ফেলেছে। তো আসিফ নজরুল কি হলো কালকে? 15টি সদস্য রাষ্ট্র যারা ওয়ার্ল্ড কাপ খেলে, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট যারা খেলে, তারা ভোটাভুটি করলো। আমাদের প্রতিবেশী শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, তারাও কিন্তু ভোট দিয়েছে। ভোট দেওয়ার পরে আসিফ নজরুলের আব্বার দেশ, শুধু পাকিস্তান ছাড়া 15টি দেশের মধ্যে 14টি দেশ বাংলাদেশের বিরুদ্ধে ভোট দিয়েছে। এবং বিশ্বের সভ্য মানুষদের 14টি দেশ মনে করে ভারত একটি নিরাপদ রাষ্ট্র, শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য। গত ক্রিকেট জীবনে ভারতে কখনো পৃথিবীর কোনো খেলোয়াড় ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়ে, এশিয়া কাপ খেলতে গিয়ে বা অন্য কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে গিয়ে আক্রান্ত হয়নি। তার মানে হচ্ছে ভারতের একটা ক্লিন শিট। বাংলাদেশকে ভারতে খেলতে যেতেই হবে, এই ছাড়া আর কোনো পথ বাংলাদেশের জন্য বিকল্প হিসেবে রাখেনি। আমাদের দেশে যেই সব বেজরমারা বলতো আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান, তোদের সেই তালেবান ভাইয়েরাও তোদের বিরুদ্ধে ভোট দিয়েছে। সুরেরা বুঝলে এখন বোঝ, না বুঝলে বাংলাদেশ থেকে আফগানিস্তান, পাকিস্তানে যাওয়ার চেষ্টা কর। বাংলাদেশের মানুষ বুঝে গেছে, তোরা এসছিস নিজেদের পেট মোটা করবি, শরীর মোটা করবি, এবং এই বাংলাদেশটাকে লুটে পুটে খেয়ে এটাকে একটা জাহান্নাম বানিয়ে যাবে। শেখ হাসিনার জমানায় বাংলাদেশ ক্রিকেটের প্রভূত উন্নতি হয়েছে, সেটাকেও ধ্বংস করতে হবে। কালকে এই বিড়ি বিক্রেতা, এই বিড়ির কারিগর বলল কি, আমরা যে পদ্মা সেতু করেছি, এটা না করলে বাংলাদেশে আমরা 10 টাকা করে কম দামে চাল খেতে পারতাম। কেমন বাটপারের বাটপার! আপনি চিন্তা করি দেখেন, আজকে আমিনুল ইসলাম বুলবুল বলছেন আমরা একটি মিরাকলের আশায় আছি। 14টি রাষ্ট্র, 15টির মধ্যে 14টি রাষ্ট্র তোমাদের বিরুদ্ধে ভোট দেওয়ার পরও আমিনুল ইসলাম বুলবুল তোমরা কিসের মিরাকলের আশা করো? মানে একটা বুদ্ধিভিত্তিক দেশ, একটা বুদ্ধিভিত্তিক চিন্তার মানুষ কি করে এই রকম অবাস্তব কথা বলে? আসিফ নজরুল, আসিফ নামে আরেকটা ক্রিয়া উপদেষ্টা ছিল, ওই বাটপার, সোর, বদমাশ, জঙ্গি, এই দুইটা মিলে ডক্টর ইউনূসকে এটাতে বাধ্য করিয়েছে। না হলে ক্রিকেট কি, ক্রিকেট কয় বলে এক ওভার হয়, কিভাবে মারলে ছক্কা হয়, ডক্টর ইউনূসের এইসব জানার সুযোগ নাই। তার চিন্তা ভাবনা হলো গরিবের কিভাবে শোষণ করে গরিবের টাকা এনে সুদ খেতে পারে, এর বাইরে ডক্টর ইউনূসের কোনো চিন্তা ছিল না। এই ভিন্ডিকটিভ নেচারের, এই অ্যাবনর্মাল এই মানুষটি যখন বাংলাদেশের ক্ষমতায় বসেছে, অর্থনীতি ধস নেমেছে, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন কোনো কাজ করার সুযোগ পাচ্ছে না, ক্রিকেট উচ্ছন্নে গেছে, সমাজ, রাজনীতি সবকিছু মাটির সাথে মিশে গেছে। এখন এই দেশটিকে শুরু করতে হবে
আবার নতুন করে দেশপ্রেম জাগতে হবে। এই সব পাগলা কুকুরদেরকে পাগলা গারদে পাঠাতে হবে। পাগলা গারদে যদি পাগলা কুকুরদেরকে পাঠানো না যায়, তাহলে এই দেশ, এই সমাজ মুক্ত হবে না। এই সমাজের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আপনি কি বুঝতে পারছেন কতটা হিউমিলিয়েশন বাংলাদেশের জন্য? 15টি দেশের মধ্যে 14টি দেশ বাংলাদেশের বিরুদ্ধে ভোট দিয়েছে। 15টির মধ্যে 14টি দেশ। চিন্তা করে দেখেন, যেই বাংলাদেশ পুরো পৃথিবীর কাছে, আইসিসির কাছে দাবি করতে চেয়েছিল যে আমাদের দাবিটি বৈধ, বাংলাদেশ যদি ভারতে খেলতে যায় বাংলাদেশের খেলোয়াড়েরা আক্রান্ত হবে। ভারতের এই বাংলাদেশের পক্ষে কিন্তু পাকিস্তান ভোট দেয়নি, পাকিস্তান ভোট দিয়েছে ভারতের বিপক্ষে। কারণ পাকিস্তান ভারত শত্রু রাষ্ট্র, যার কারণে ভারতের বিরুদ্ধে ভোট দেওয়াই হচ্ছে পাকিস্তানের কাজ। কিন্তু এই ছাড়া বাংলাদেশ তার পাশে একটি দেশও পায়নি। তার মানেটা কি দাঁড়িয়েছে? এখন বাংলাদেশ যদি এবারে ওয়ার্ল্ড কাপে খেলতে না যায়, আমি আগেও বলেছি অন্তত 5 জন খেলোয়াড় আছে যাদের জীবনে একবারে বিশ্বকাপ ক্রিকেট খেলার সুযোগ এসছে। এরপরে বয়সের কারণে, ফর্ম না থাকার কারণে এবং নানাবিধ রাজনৈতিক, সামাজিক, আর্থসামাজিক প্রেক্ষাপটে এবং ভবিষ্যতে আরো ভালো খেলোয়াড় আসার প্রেক্ষাপটে এই খেলোয়াড়রা জীবনে কোনোদিন আর ওয়ার্ল্ড কাপ, টি-20 খেলার সুযোগ পাবে না। তাহলে আপনি খেয়াল করে দেখেন, শুধুমাত্র দেশের জন্য নয়, যেই খেলোয়াড় যার জীবনের স্বপ্ন ছিল এটা, সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না। আপনারা একসময় জানেন যে জিম্বাবুয়ে পৃথিবীর ক্রিকেটে টপের দিকে ছিল, টপ 10, টপ 5 যদি বলা হতো, যে জিম্বাবুয়ের এন্ডি প্লাওয়ার, গ্র্যান্ড প্লাওয়ার, হিথ স্ট্রিক, এদের নাম কে শুনে নাই? জিম্বাবুয়ের বুলাওয়ে টেস্ট হতো। জিম্বাবুর ক্রিকেট পৃথিবীকে ডমিনেন্ট একটা ক্রিকেট টিম ছিল পৃথিবীতে। সেই ক্রিকেট টিম রাজনীতির জাতাকলে পড়ে ধ্বংস হয়ে গেছে। বহু ক্রিকেটার দেশ ছাড়তে হয়েছে। এই হিথ স্ট্রিকের মতো খেলোয়াড়ের যে বাগান বাড়িটারি, সেগুলা ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। সেই জায়গায় জিম্বাবুয়ের ক্রিকেট যে পতিত হয়েছে আজকে পর্যন্ত, এখন জিম্বাবুয়ের ক্রিকেট এখনো উঠে দাঁড়াতে পারেনি। বাংলাদেশ ক্রিকেটকেও ঠিক একই চেষ্টা করা হচ্ছে। সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের 1 নম্বর খেলোয়াড় ছিল, দীর্ঘদিন 5-6 বছর পর্যন্ত টানা 1 নম্বর অলরাউন্ডার ছিল। সাকিব বাংলাদেশ ক্রিকেটকে যা দিয়েছে, এই আসিফ নজরুল, এই ডক্টর ইউনূস, এই হারামজাদারা বাংলাদেশকে কিছুই দিতে পারে নাই। সেই সাকিব আল হাসান মিথ্যা মামলা নিয়ে পৃথিবীর দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে, নিজের দেশে পর্যন্ত যাইতে পারে না। নিজের দেশের খেলোয়াড়কে যে দেশ সিকিউরিটি দিতে পারে না, সেই দেশ ভারতের কাছে সিকিউরিটি চায়। এই ভারত কি তোদের আব্বারে যে তোদের ভারত সিকিউরিটি দিবে? তোরা তোদের নিজেদের খেলোয়াড়কে সিকিউরিটি দিতে পারিস না, ভারতের কাছে সিকিউরিটি এর চেয়ে বেশি চাস কেন? অসভ্যদের লজ্জা নেই, শরম নেই, চক্ষু নেই। এই সকলখোররা শুধু দেশটাকে শেষ করছে না, এই দেশের ক্রিকেটটাকেও শেষ করে দিচ্ছে। এখন আপনারা আজকে দেখবেন বিকালবেলায় নতুন কি কাহিনী হতে পারে? নতুন একটা কাহিনী আসতে পারে যে ঠিক আছে, ভারত যেহেতু বাংলাদেশের জন্য নিরাপদ না, আমাদের খেলোয়াড়রা কলকাতায় হেলিকপ্টার নিয়ে, উড়োজাহাজ নিয়ে যাবে, ওখান থেকে ডাইরেক্ট খেলার মাঠে যাবে, খেলে আবার চলে আসবে। এইরকম একটা সিদ্ধান্ত আসার সমূহ সম্ভাবনা আছে। কেননা ক্রিকেটাররা ক্রিকেট খেলতে চায়, ক্রিকেটের সাথে যারা জড়িত তারা ক্রিকেট খেলার পক্ষে, শুধু বিপক্ষে হচ্ছে এই আসিফ লুচ্ছা, এই ডক্টর ইউনূস সুদখোর বাটপার, এবং ওই যে আরেকটা আগে মন্ত্রী ছিল এটা, আর আমাদের কুমিল্লার আরেক বাটপার আসিফ আকবর। 3টা আসিফ, আপনি খেয়াল করে দেখেন, এই 3টা আসিফ মিলে বাংলাদেশ ক্রিকেটটাকে জবই করে দিচ্ছে। এক হলো আসিফ নজরুল, যেটা লুচ্চা, পরনারীর প্রতি লিপ্সা বেশি সেটা। আরেকটা হচ্ছে আসিফ আকবর, আরেকটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই 3 আসিফ মিলে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে। এখন এই ধ্বংসের হাত থেকে রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের মানুষকে রাস্তায় নেমে আসতে হবে, ক্রিকেট বাঁচাতে হবে, বাংলাদেশের মানুষকে সোচ্চার হতে হবে, এবং ক্রিকেট প্রেমী যেই সব পরিচালক,
পরিষদে রয়েছেন, যারা নীতি নির্ধারণীতে আছেন, তারা এই বাটপাতদের উপরে প্রেসার ক্রিয়েট করতে হবে। তা না হলে জিম্বাবুয়ের মতো বাংলাদেশের ক্রিকেটও কোরবানি হয়ে যাবে। আপনারা বোঝেন, 14টি দেশ যারা বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে, তারা কিন্তু এই 14টি রাষ্ট্র বাংলাদেশের সাথে আগামী 1 বছর কোনো টি-20 খেলবে না। কারণ বিশ্বকাপের পরে যারা নির্ধারিত হবে, তারাই বিশ্বকাপের সাথে যারা জড়িত, তারাই কিন্তু একটি দেশের সাথে আরেকটি দেশ, আরেকটি দেশের সাথে আরেকটি দেশ খেলবে। এবং বাংলাদেশ যদি না খেলে, আগামীকাল আপনারা খবর পাবেন সেখানে এই স্কটল্যান্ডকে স্থলাভিষিক্ত করা হতে পারে। তাহলে স্কটল্যান্ড যদি স্থলাভিষিক্ত হয়, তাহলে বিশ্বকাপ খেলুড়ে দেশগুলোর মধ্যে যে ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেট, টি-20 ক্রিকেট পরবর্তী সময়ে যে গেমগুলো হবে, সেগুলো তাদের মধ্যে এক্সচেঞ্জ হবে। বাংলাদেশ ছাগলের 3 নম্বর বাচ্চা, 1 বাচ্চা 2 বাচ্চা দুধ খাবে, আর 3 নম্বর বাচ্চা দেখে দেখে মোছে তা দেবে। বাংলাদেশ এখন পতিত স্বৈরাচার, একটা কি বলবো, বাংলাদেশ এখন পেশিবাদে যাকে বলে, পেশিবাদ শব্দটা তাদের মুখে বারবার শুনবেন, কিন্তু পেশিবাদ হচ্ছে তারা। বাংলাদেশের মানুষ ক্রিকেট খেলতে চায়। হাদিদের মতো অসভ্য যারা, তারা এই ন্যারেটিভটা ভারত বিরোধী তৈরি করেছে। আজকে আপনারা জানেন, ভারত কিন্তু তার ভিসা বন্ধ করে রেখেছে বাংলাদেশিদের জন্য। শুধুমাত্র সিরিয়াস অসুস্থ মানুষ ছাড়া আর কাউকে ভিসা দিচ্ছে না। আজকে যদি ভারত যদি ভিসা খোলে, আগামীকাল 3 লক্ষ অ্যাপ্লিকেশন ডিসপোজ করতে হবে। প্রতি বছর 30 লাখ মানুষ ভারতে চিকিৎসার জন্য, বেড়ানোর জন্য, বাজারের জন্য যায়। ভারতের ডিজেল ভালো লাগে, ভারতের চাল ভালো লাগে, তেল ভালো লাগে, ভারতের চিনি ভালো লাগে, ভারতের পেঁয়াজ খেতেও ভালো, ভারতের গরুর কোরবানি দিয়ে গোশত খাইতেও ভালো। শুধুমাত্র ভারতে ক্রিকেট খেলতে যাইতে, মানে নিজেদেরকে আমি কি হনুরে, মুই কি হনুরে দেখানো চেয়েছিল। পৃথিবী সিলমারি দিছে যে বাংলাদেশ তুমি কিচ্ছু না, তুমি কিচ্ছু না, তোমাকে গণার সময় নাই। তুমি আসলে আসতো, না আসলেও বিশ্বকাপ চলবে। আসুন, এই বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে এই জঙ্গি, এই পেশিবাদ, এই অবৈধ সরকারদের হাত থেকে মুক্ত করে বাংলাদেশ ক্রিকেটকে মুক্তি করি।